শৈলী যখন তার 4 মাসের ছেলেকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল, তখন দুলাভাই পুরাই উন্মাদ হয়ে গেছিল। শৈলী ছেলেকে এখানে এনে রাখলাম। আম্মা দিনরাত কেঁদে বেকুল, আর আব্বা তো লজ্জায় ঘর থেকে বের হয়েই ছেড়ে দিলেন। ঘরের ভেতরে দিনরাত গাপটি মেরে শুয়ে থাকেন, কারোর সাথে একটাও কথা বলেন না। আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, না জানি আব্বা কিছু করে বসেন। শৈলী ভালোবাসত পাশের গায়ের ফিরোজ নামের একটা ছেলেকে। ছেলেটা দেখতে শুনতে খুবই ভালো। চেহারা দেখে যে শৈলীর মন বলেছিল সেটা বুঝতে আর কারোরই বাকি নেই। কিন্তু আব্বা এই সম্পর্কটাকে মানলেন না। তিনি রাতারাতি তার মৃত বন্ধুর ছেলে ইব্রাহিমের সাথে শৈলীর বিয়ে দিলেন। আমার মনে পড়ে সেদিন শৈলী আব্বার পা ধরে ডুকরে ডুকরে খুব কেঁদেছিল, কিন্তু আব্বা একটুও গলেননি। শৈলীর এমন দুর্দশা দেখে আমি নিজের আশঙ্কায় আটকে উঠেছিলাম, কারণ আমিও তো একজনকে ভালোবাসি। ইব্রাহিম ভাইয়ের বাবা মানেন, এমনকি তার তিনকুলি কেউই নেই। জন্মের সময় তার মা মারা গেছেন, আর কয়েক বছর আগে বাবা। ইব্রাহিম ভাই খুব সৎ এবং সরল মনের মানুষ, আর্থিক দিক দিয়ে মোটামুটি চলনসই। জানি না আব্বা কি বুঝে ইব্রাহিম ভাইয়ের সাথে শৈলীকে বিয়ে দিলেন। বিয়ের পর থেকে শৈলী আর একটা দিনও বাপের বাড়ি মারায়নি। গভীর অভিমানে সে নিজেকে একলা করে রেখেছিল। আমি মাঝে মাঝে তাকে দেখতে যেতাম, বুঝতাম ইব্রাহিম ভাই তাকে খুব ভালোবাসে, তবে শৈলীর কাছে তার দাম নেই। একদিন শুনলাম ফিরোজ নাকি শহরে চলে গেছে। আমরা সবাই এক খবরে স্বস্তি পেয়েছিলাম। শৈলী মা হলো, ফুটফুটে একটা ছেলে হলো তার। সেই বাচ্চাতেও মন নেই তার, বাচ্চা কেঁদেই চলে, অথচ শৈলী উদাস থাকে। বাধ্য হলাম শৈলী ছেলেকে দেখার জন্য ওদের বাড়িতে থাকতে। একদিন পুকুরে গোসল করতে গেল শৈলী, কিন্তু আসরের আজান হয়ে গেলেও সে ফিরল না দেখে আমরা বেশ ভয় পেয়ে গেলাম। শৈলীর পরনের শাড়িটা পানিতে ভাসছে। আমাদের আর বুঝতে বাকি নেই শৈলী দেহত্যাগ করেছে। পুকুরে জাল ফেলে গায়ের বেশ কয়েকজন মিলে শৈলীকে খোঁজা হলো, কিন্তু শাড়িটা ছাড়া কিছুই পাওয়া যায়নি। গায়ের লোকেরা বলল এই পুকুরে নাকি দোষ আছে। ইব্রাহিম ভাই স্তব্ধ হয়ে গেল। কিছুতেই যেন সে মন থেকে এটা মানতে পারল না। দিনে দিনে ইব্রাহিম ভাইয়ের মানসিক অবস্থা খারাপ হতে লাগলো, তাই তাকে আমাদের বাড়িতেই রাখা হলো। 3 মাস পর হঠাৎ একদিন ইব্রাহিম ভাইয়ের নামে একটা চিঠি এলো। খাম খুলতেই সবাই হতভম্ব হলাম। শৈলী ইব্রাহিম ভাইকে তালাক দিয়েছে 3 মাস আগে। চিঠিটা এত দেরিতে কেন এসেছে কে জানে। সেদিন পুকুরে শৈলীর শাড়ি বেঁচে থাকাটা ছিল শৈলীর বিরাট একটা চাল। সবাইকে পুকুরেই ব্যস্ত রেখে সে পালিয়ে গেছে। তালাকের চিঠি পাবার পর থেকে ইব্রাহিম ভাইও বদলে গেল। গভীর সুখের পাহাড়টা যেন ঘৃণার পর্বতে রূপান্তরিত হলো। আব্বাও চুপচাপ হয়ে গেলেন। হুট করে একদিন আব্বা সিদ্ধান্ত নিলেন আমাকে ইব্রাহিম ভাইয়ের সাথে বিয়ে দেবেন। আব্বার কাছে আমাদের 2 বোনের জীবনের কোনো দাম নেই, পৃথিবীর সব দাম তার কাছে ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাইয়ের দাদি ছিলেন আব্বার দুধ মা, তাই সেই দুধের ঋণ শোধ করতে আব্বার এত আয়োজন। আমিও যদি আব্বার পা ধরে শৈলীর মতো কাঁদি, তাহলে কি আব্বার মন গলবে? জানি গলবে না। এদিকে শৈলীর ছেলে ভুবন আমাকেই তার মা পাবে। আমিও যেন কি গভীর মাতৃতে আটকে গেছি। সন্তান জন্ম না দিয়েও যদি এত মায়া জন্মাতে পারে, তবে শৈলী জন্ম দিয়েও কেন মায়াতে আটকে যায়নি? একদিন আব্বা আমাকে ডেকে বললেন, পূবালিমা, একমাত্র তুই আমাকে ঋণমুক্ত করতে পারিস। তুই তো জানিস যে ঋণ নিয়ে আমি ঘুমাতে পারি না। শৈলী আমাকে ঋণমুক্ত হতে দিল না। আমি জানি তুই খুব শান্ত আর বুদ্ধিমতী, তুই পারবি। বাপ মা মরা ইব্রাহিম খুব ভালো ছেলে, সে তোকে রানী বানিয়ে রাখবে। মুখ পুরি শৈলী কিছু বুঝলো না। এখন তুই সম্মতি দিলেই আমি ইব্রাহিমের সাথে তোকে বিয়ে দিয়ে ঋণমুক্ত হতে পারি। মাথা নিচু করে দাঁড়িয়ে আব্বার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম। মনে মনে বললাম, নারীরা তার গরিব ভালোবাসার মানুষটিকে সুখে দুঃখে জীবনে চায়। তারা অচেনা কোনো রাজার রানী হতে চায় না গো বাবা। কিন্তু মুখে কিছুই বলতে পারলাম না। আমার নীরবতা দেখে আব্বা বললেন, তুই রাজি না থাকলে আমি লজ্জাতে গলায় দড়ি দেব। আমি আব্বাকে মানা করলাম না, কারণ মানা করে লাভ নেই। বললাম আমি রাজি। আব্বা খুশিতে কেঁদে ফেললেন, আমিও কেঁদে ফেললাম। তবে তা ভালোবাসা হারানোর দায়। যা দুপুরে ভুবনকে কুলে নিয়ে সেগুন বাগানে গেলাম। আগে শিবুকে খবর দিয়েছিলাম। গিয়ে দেখি সে দাঁড়িয়ে আছে। আমি একটা কাশি দিতেই সে পেছনে ফিরে তাকালো। চুপচাপ মুখোমুখি দুজন কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। নীরবতা ভেঙে শিবু বলল, ডেকেছিস কেন পূবালি? একটা কথা ছিল। বল। আব্বা আমার বিয়ে ঠিক করেছে। শুনেছি। কিছু বলবে না? আমি তো বেকার, কি বলবো? আমি নিঃশব্দে কাঁদতে শুরু করলাম। হঠাৎ উৎসুক হয়ে শিপু বলল, আমার সাথে পালিয়ে শহরে যাবে পূবালি? সেখানে গিয়ে কি করব? তুমি তো বেকার। একটা কাজ ঠিক জুটিয়ে নেব, দরকার হলে রিক্সা চালাবো। সময় তো মাত্র 2 দিন। এদিকে ভুবনের ঠান্ডা লেগেছে, বুঝতে পারছি না কি করব।
ভুবনকেও সাথে নিবি নাকি? হ্যাঁ। কেন? ভুবন আমাকে মা ডাকে। দেখ পূবালি, এইটুকু বাচ্চা নিয়ে পালানো সম্ভব নয়, আর আমি একজন বেকার মানুষ। ওর দুধ কেনার সামর্থ্য আমার নেই, তাই তুই ভুবনকে তোর মায়ের কাছে রেখে দে। আমি ভুবনকে ছেড়ে থাকতে পারবো না গো। শিপু গম্ভীর বলল, তাহলে পালানোর ভাবনাটা বাদ দে। ভুবনকে বুকে আঁকড়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। বিয়ের দিন দুপুরে শিপু এসে জানালা দিয়ে উকি দিয়ে বলল, তোকে শেষবারের মতো দেখতে এসেছি রে পূবালি। তোকে তো আমার বউ বানাতে পারলাম না, তাই অন্যের বউকে দেখে পিপাসা মেটালাম। বউয়ের সাজে তোকে পরের মতো লাগছে। সুখে থাকিস আমার রানী। আমি হতবাক হয়ে ওর কথাগুলো শুনলাম। বুকের ভিতরে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল, তবুও কাঁদলাম না। ওর কথার জবাব দিলাম না। আমার বিয়ে হয়ে গেল ইব্রাহিম ভাইয়ের সাথে। নীরবেই বিয়ে করে নিলাম। ইব্রাহিমের সাথে আমার সংসার ভালোই চলছিল। ওর কাছে থাকতে থাকতে একদিন বুঝলাম, শৈলীর প্রতি তার এই ঘৃণার কারণ হলো অধিক ভালোবাসা, যে ভালোবাসা আমার জন্য এক ফোঁটাও নেই। তবু আমি নির্বাককে সংসার করে চলেছি। ভুবনের বয়স 3 বছর হয়ে গেছে। ভুবনকে বুকে আঁকড়েই আমি বেঁচে আছি। এই 2 বছরে অনেক কিছু বদলে গেলেও আমার জীবনটা বদলায়নি। মাঝরাতে যখন ইব্রাহিম বিভোর ঘুমে, তখন আমার শিপুর কথা খুব মনে পড়ে। মনে পড়ে আমাদের চুপি চুপি দেখা করার দিনগুলোর কথা। মাঝরাতে আমার ডুকরে ডুকরে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কাঁদি না। কেন কাঁদছি সেই প্রশ্নের জবাব যে নেই আমার কাছে। একদিন বসন্ধ্যায় বাতি জ্বালিয়ে রান্নাঘর থেকে উঠোনে নামতেই হঠাৎ দেখি উঠোনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আলো আধারিতেও আমার চিনতে ভুল হলো না। শৈলী দাঁড়িয়ে আছে। বাতি হাতে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। বুঝে উঠতে পারলাম না কি বলবো। নীরবতা ভেঙে সে বলল, কেমন আছিস পূবালি? আমার বুকের ভেতরে কেমন যেন করে উঠল। তাকে দেখে আমি খুশি হতে পারলাম না। গম্ভীর স্বরে বললাম, কেন এসেছিস? ভুবনকে দেখতে এসেছি রে। দুধের বাচ্চাকে ফেলে যেদিন পালিয়ে গেছিলি, সেদিন কোথায় ছিল তোর মাতৃত্ব? আমার ভুল হয়ে গেছে। ফিরোজের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। কথাটা বলেই সে মাথা নিচু করে রইল। আমি জাজালো স্বরে বললাম, আর তাই ভুবনের জন্য দরদ উতলে উঠেছে, তাই না? তুই তো আমার বোন, এভাবে কেন বলছিস? ভুবন গড়ে আছে, দেখে চলে যা। আমার থাকার কোনো জায়গা নেই। কটা দিন আমাকে এখানে থাকতে দে না বোন। আমি শুধুমাত্র ভুবনের কাছে থাকতে চাই। ভুবনের মা তো তুই। আমি ভুবনের খালা হয়েই থাকবো। ওর কান্না দেখে আমার ভেতরটা কেঁদে উঠল। হাজার হলেও সে আমার বোন। হঠাৎ বাইরে থেকে ইব্রাহিম এসে উঠোনে দাঁড়াতেই শৈলীকে দেখে চমকে উঠল। আমি ইব্রাহিমকে বললাম, শৈলী কটা দিন এখানে থাকতে চায়, তাকে বলে দাও এটা তার বাড়ি নয়। ইব্রাহিমের কথা শুনে শৈলী তার পা ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ইব্রাহিম কিছু না বলেই করে চলে গেল। পাশের ঘরে শৈলীকে থাকতে দিলাম। তার আবদারে ভুবনকে তার কাছেই শুইয়ে দিলাম। রাতে আমার ঘুম এলো না। 3টা বছর ধরে ভুবন আমার কোলে ঢুকে ঘুমায়, আজ একা ঘুম আসবে কি করে? বিছানা থেকে নেমে বাতি জ্বালিয়ে পাশের ঘরে গেলাম। দেখলাম ভুবন শৈলীর কোলে ঢুকে ঘুমাচ্ছে। এটাই তো আসল মার সন্তান। কান্নায় আমার দম আটকে এলো। আমার ছেলেটা আর আমার নেই। এই ছেলের জন্যই আমি শিপুর হাত ধরে পালাতে পারিনি। এই ছেলের জন্যই আমি 2টা বছর ধরে একটা ভালোবাসাহীন সংসার করে চলেছি। অথচ আজ হিসেব মিলিয়ে দেখেছি এই ছেলে আমার নয়, শৈলীর। 1 সপ্তাহ ধরে শৈলী এখানেই আছে। সে যে এখান থেকে যাবে না তা বুঝতে আর বাকি নেই। ইব্রাহিমের অনুভূতিও বদলে গেছে। সে আমার সামনেই শৈলীর সাথে 2-একটা কথা বলে। শৈলীর নাওয়া খাওয়ার খোঁজ খবরও নেয়। শুধু তাই নয়, তার কাছে শৈলীর গুরুত্ব আমার চেয়ে বেশি। আমি কিচ্ছু বলি না, সব চুপচাপ দেখেও না দেখার বান করি। স্বামীকে বাক করা সহজ কাজ নয়। স্বামীকে ভালোবাসি বা না বাসি, স্ত্রীর সামনে অন্য একটা মেয়ের প্রতি বেশি আগ্রহটা চোখের সামনে দেখা মানেই হলো বারবার নিজেকে ছোট হতে দেখা। ভুবন শৈলীকে মা হিসেবে মেনে নেয়নি। মাঝরাতে ভুবনের ঘুম ভেঙে গেলে সে আমাকে খোঁজে। সেদিন রাতে ভুবনের কান্না শুনেই দৌড়ে অগরে গেলাম। ভুবনের কাছে যেতেই শৈলী বলল, প্রথম 2-1 দিন ভুবন কাঁদবেই, অভ্যেস বলে কথা। কান্না শুনেই যদি দৌড়ে আসিস, তবে ভুবনের অভ্যেস কি করে বদলাবে বল? 3টা বছর ধরে আমি ভুবনকে বুকে আগলে বড় করেছি। তাকে কাছে রাখা আমার অভ্যেস কিনা জানি না, তবে ভালোবাসি তাকে। দেখ পূবালি, আমি তো ভুবনের মা। আমার ছেলেটাকে কেড়ে নিস না রে। এই জীবনে তো আমার আপন বলে কিচ্ছু নেই। আমি ফিরে এলাম। শৈলীর জীবনে কিচ্ছু নেই সত্যি। নিজের দোষেই সব হারিয়েছে সে, কিন্তু আমার নিজের বলেই কিছু নেই কেন?
আমি কি দোষ করেছি? কিসের ঋণ শোধ করে চলেছি আমি? মাঝরাতে ঘুম ভেঙে দেখি ইব্রাহিম পাশে নেই। হারিকেনের আলো বাড়িয়ে দেখলাম দরজা ভিড়িয়ে দেওয়া। দরজা খুলতেই জোছনার আলোতে স্পষ্ট দেখলাম উঠোনের কোণে ইব্রাহিম আর শৈলী দাঁড়িয়ে। ওদের মধ্যে কি কথা হচ্ছে শুনতে না পেলেও হঠাৎ করে ইব্রাহিমের পা ধরে শৈলীকে কাঁদতে দেখলাম পায়ে থেকে শৈলীকে টেনে তুলে ইব্রাহিম বুকে জড়িয়ে নিল। হুট করে আমার চোখে জল এসে সব ঝাপসা করে দিল। আমি দরজা বেরিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কখন ঘুমিয়েছি জানি না, আর কখন ইব্রাহিম এসে পাশে শুয়েছে তাও জানি না। পরের দিন রাতে খেতে খেতে ইব্রাহিম আর শৈলীকে উদ্দেশ্য করে বললাম, শৈলী ছিল না বলে এই সংসার সহ ভুবনকে আমি আগলে রেখেছি। সম্ভবত এখন আর তার প্রয়োজন নেই, তাই আমার ছুটি চাই। ওরা দুজনেই খেতে খেতে থেমে গিয়ে আমার দিকে হতবাক দৃষ্টিতে তাকালো। আমি ম্লান হেসে বললাম, এক সংসারে দুই বোন তাকে কি করে? এ বিধান না আছে ধর্মে, না আছে সমাজে। আমার তো মনে হয় শৈলী এ বাড়ি ছেড়ে যাবে না। তাই আমার কথা শেষ হবার আগেই ইব্রাহিম বলল, শৈলী কোথায় যাবে? তার যাবার কি কোনো জায়গা আছে? তুমি তাও বাপের বাড়িতে যেতে পারবে, কিন্তু শৈলীকে তো তোমার আব্বা বাড়ির সীমানাও মারাতে দেবে না। ইব্রাহিমের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। সত্যিই তো, আমি আমার বাপের বাড়ি গিয়ে থাকতেই পারি। একটা মানুষকে কতটা ভালোবাসলে তার 7 খুন মাফ করে দেয়া যায়। আমি তো ইব্রাহিমের ভালোবাসার মানুষটিই নই। শিপু কেন আমাকে এভাবে ভালোবাসেনি? শুনেছি শিপু আজও নাকি বিয়ে করেনি। আমি 2 বছর একজনের সংসার করার পর নির্লজ্জের মতো প্রেমিকের সামনে গিয়ে দাঁড়াতে পারি না। একদিন শিপু ঠিকই সব কিছু গুছিয়ে দেবে। প্রবালের জন্য কারো জীবনই থেমে থাকে না। আমার জীবনে অবশিষ্ট আর কিচ্ছু নেই। আমি এতদিন ধরে পরের ঘর, পরের বর, পরের সন্তান আগলে ধরে বসেছিলাম। আজ সব কিছুর মালিক চলে এসেছে। সব ছেড়ে ভুবনকে বুকে আঁকড়েই বেঁচেছিলাম। ভুবন ছাড়া এই বেঁচে থাকাটার কি মানে আছে? ভুবন ঘুমিয়ে আছে। ওর কপালে শেষ চুমোটা এঁকে দিতে গিয়ে বুঝলাম আমার ভেতরে কতটা তোলপাড় হচ্ছে। এতটাই তোলপাড় হচ্ছে যে আমার শ্বাস আটকে আসছে। মনে মনে বললাম, সোনা মানিক আমার রাজপুত্র, আমার জাদুমণি, খুব ভালো থাকিস তোর মায়ের কোলে। খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। শৈলীর হাতে তার সংসারের চাবিটা তুলে দিয়ে সদর দরজাতে যেতেই হঠাৎ শৈলী পিছু ডেকে বলল, তোর জিনিসপত্রগুলো নিবি না? ম্লান হেসে বললাম, এই পৃথিবীতে আমার বলে কিচ্ছু নেই, যা কিছু আছে সব তোর। কথাটা বলে বাইরে বেরিয়ে এলাম। আব্বা আপনাকে ঋণমুক্ত করতে গিয়ে আমি আজ নিঃস্ব হয়ে গেছি। এই পৃথিবীতে আমার নিজের বলে কিচ্ছু অবশিষ্ট নেই। আমি বাড়ি থেকে বের হয়ে পুকুর ঘাটে গিয়ে বসলাম। এই সেই পুকুর ঘাট যেখানে একদিন শৈলীর শাড়ি ভেসেছিল। কিছুক্ষণ পর এখানে আমার শাড়িটাও ভেসে উঠবে, কিন্তু পার্থক্য একটাই, আমার শাড়ির সাথে আমার দেহটাও ভেসে উঠবে। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে লিখে যাবেন, আর আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন। সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক।